পেনটা একটু আনতো, এখানে কোথায় রাখছি দেখো তো। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আমাকে তোমরা ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। যারা আমার সাথে যুক্ত হয়ে আছো আজকের ক্লাসে, ঠিকমতো শোনা যায় এবং দেখা যায় কিনা একটু জানাবা। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের সবার দয়ায়। অনেকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। বিতি রয়েছে, কেমন আছেন? ভালো আছি। আনিকা রয়েছে, ভালো আছি আলহামদুলিল্লাহ। রাকিব রয়েছে, ওকে। জেবা রয়েছে, ওকে। আমরা একটু ওয়েট করছি, সবাই জয়েন করুক আমাদের সাথে। আজকে আমরা আলোচনা করব উৎপাদন বিধিগুলো নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ এই টপিক থেকে অবশ্যই একটা সিকিউ আসবে পরীক্ষায়, এই তৃতীয় অধ্যায়ের এই টপিক থেকে। কেমন? সো চলো আমরা শুরু করবো এখনই। একটু ওয়েট করছি, সবাই আসুক, জয়েন করুক, তারপর আমরা শুরু করব। সবাই চলে আসছে? কয়জন আসছে দেখতেছি না তো আমি। সেকেন্ড চ্যাপ্টার সিকিউ করাইছি না ভাইয়া? কি বলো, তুমি ক্লাস করো নাই? ফাহিমা রয়েছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখতে পাচ্ছি এখন, ঠিক আছে। সো আমরা হচ্ছে স্যার সেকেন্ড চ্যাপ্টারের প্রবলেম থাকলে কিভাবে বলবো? আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ দিতে পারো। আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমার নাম্বার পেয়ে যাবা, অথবা হচ্ছে না পাইলেও আমি দিয়ে দিব, সমস্যা নাই। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করবে যদি কারো কোনো প্রবলেম থাকে আর কি। 01828053148, 828053148, এই নাম্বারে তোমরা কি করবে? সরাসরি মেসেজ দিয়ে জানাবা, ঠিক আছে? সো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে গত ক্লাসে আমরা পড়েছি উৎপাদন বিধি সম্পর্কে, এবং আমরা সেই উৎপাদন বিধি বলছিলাম দুই ধরনের হয়ে থাকে, স্বল্পকালীন উৎপাদন বিধি, একটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন বিধি। আমরা প্রথমে কথা বলবো স্বল্পকালীন উৎপাদন বিধিগুলো সম্পর্কে। স্বল্পকালীন উৎপাদন বিধিটা হয়ে থাকে তিন ধরনের: ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। আর দীর্ঘকালীন উৎপাদন বিধি হয়ে থাকে তিন ধরনের: ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি, স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি। কেমন? ভাইয়া ইকোনমিক্স সেকেন্ড পেপার পড়াবেন না? হ্যাঁ পড়াবো ভাইয়া, সব পড়াবো, তো একটু ওয়েট করতে হবে।
আমরা 1 থেকে 4 অধ্যায় শেষ করে তখন আমরা সেকেন্ড পেপার ধরবো। সেকেন্ড পেপারটাও আমরা কি করব, সেকেন্ড পেপার দিয়ে আমরা 4টা পড়বো, এরপর আমরা বাকি প্রথম অধ্যায় যে দুটো আছে প্রথম পত্রে সেই দুটো পড়বো, ঠিক আছে। আগে আমরা 1 থেকে 4 অধ্যায় শেষ করে ফেলবো, বেশি দেরি লাগবে না, আমাদের সময় লাগবে। যেমন এখানে 3টা লেকচার চলে যাচ্ছে, আমাদের এখানে 8টা লেকচার হয়ে যায়, আর 5টা ক্লাস নেবো, তারপর এটা অধ্যায় শেষ। 5টা ক্লাস মানে আর কত, ঈদের আগে মনে করো যে 3টা আরো 3-4টা ক্লাস হয়ে যাবে, তার মানে ঈদের আগে আমাদের হয়তো এই 4টা শেষ হয়ে যাবে। এরপর হচ্ছে চতুর্থ অধ্যায় আমাদের 4টা বা 5টা ক্লাস লাগবে, এর উপরে ক্লাস লাগবে না। সো এগুলো শেষ করতে সময় লাগবে। আমাদের দ্বিতীয় অধ্যায় সবচেয়ে বেশি সময় লাগে, যেটা আমরা অলরেডি কভার করে ফেলেছি, তার মানে আমাদের তেমন একটা প্রবলেম হবে না। কেমন, তোমাদের একটু ধৈর্য ধরতে হবে। এমন চিন্তা করবে না যে স্যার একটু আসতে যাচ্ছে, মনে হয় না আসতে যাচ্ছি না, মোটেও না। তোমাদের হয়তো মনে হচ্ছে শুধু একটা অধ্যায় শেষ করছি, দ্বিতীয় অধ্যায় আর প্রথম অধ্যায়, 2টা অধ্যায় পড়াইছি, এখন তৃতীয় অধ্যায় পড়তেছি। দ্বিতীয় অধ্যায়টা অনেক বড়, আমাদের ফুল সিলেবাসের 30% শুধু দ্বিতীয় অধ্যায়টা, এটা চিন্তা করবা। আচ্ছা চলো আমরা শুরু করি। আমরা করবো স্বল্পকালীন উৎপাদন বিধির মধ্যে থেকে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি, এই 3টা বিধি আমরা কি করবো, আলোচনা করবো, ঠিক আছে। আমরা স্বল্পকালীন উৎপাদন বিধিগুলো আলোচনা করছি। চলো আমরা শুরু করি। প্রথমে দেখো এখানে একটা সূচি দেখতে পাচ্ছ তোমরা, এই সূচির মধ্যে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এই সূচির মধ্যে আমরা দেখতে পাচ্ছি, তোমরা লক্ষ্য করবা, এখানে ভালো করে লক্ষ্য করবা, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়েছে এটাকে। কেন, আগে আমরা এই সূচিটা একটু পড়ি। সূচির মধ্যে বলা হচ্ছে যে জমির পরিমাণ এখানে আছে, শ্রম আছে, জমির পরিমাণ 1 2 3, মানে জমির পরিমাণ সবসময় কি আছে, 1 2 3 না, সরি, জমির পরিমাণ সবসময় এক এক করে আছে। তার মানে আমাদের জমির পরিমাণ এখানে স্থির আছে। অন্যদিকে শ্রম যেটা আছে সেটা হচ্ছে 1 2 3 4, তার মানে শ্রমটা হচ্ছে পরিবর্তন হচ্ছে, জমিটি স্থির আছে। তো তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আমি যখন তোমাদেরকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষা পড়াইছি তখন আমরা বলছি কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল এবং কে, অর্থাৎ এখানে একটা উপকরণ থাকবে স্থির, কে বার মনে করো, একটা উপকরণ থাকবে স্থির আর একটা উপকরণ পরিবর্তনশীল হবে, এটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। এটা দ্বারা বোঝাবে উৎপাদনের কিছু উপকরণ স্থির, কিছু উপকরণ পরিবর্তনশীল হবে। আবার যদি আমি বলি যে কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল এবং কে, অর্থাৎ উৎপাদনের সবগুলো উপকরণে পরিবর্তনশীল, কোনটার উপর বার থাকবে না, তাহলে সেটাকে আমরা বলি যে এখানে 2টা উপকরণে কি থাকবে, পরিবর্তনশীল হবে। অর্থাৎ তুমি যখন দেখবে যে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল, তাহলে বলবা দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক, বা দীর্ঘকালীন বিধিগুলো তখন বলবা, মাত্রাগত বিধি যেগুলোকে আমরা বলছি। আর যখন আমরা বলবো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, তখন হচ্ছে একটা উপকরণ স্থির, এক উপকরণ পরিবর্তনশীল হবে। অর্থাৎ যদি আমরা দেখি যে কোন একটা সূত্রের মধ্যে একটা উপকরণ আছে স্থির, একটা উপকরণ আছে পরিবর্তনশীল, তাহলে আমরা বলবো এটা স্বল্পকাল। তার মানে স্বল্পকাল মানে এগুলোর শেষে আমরা প্রান্তিক উৎপাদন বিধি বলবো। আর যদি বলা হয় দীর্ঘকাল, তাহলে আমরা বলবো সেগুলো শেষে মাত্রাগত উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান না ক্রমবর্ধমান নাকি স্থির সেটা বুঝবো এই প্রান্তিক উৎপাদন দ্বারা। বাট এর আগে আমাদের বুঝতে হবে আগে প্রান্তিক উৎপাদন বিধি হবে নাকি মাত্রাগত উৎপাদন বিধি হবে। শোনো, আগে স্পষ্ট করে শোনো, প্রান্তিক উৎপাদন বিধি তার মানে স্বল্পকালীন উৎপাদন বিধি বোঝাচ্ছে। এই প্রান্তিক উৎপাদন বিধি বা স্বল্পকালীন উৎপাদন বিধি তখনই হবে যখন আমরা দেখবো একটা উপকরণ থাকবে স্থির আর একটা উপকরণ থাকবে পরিবর্তনশীল। আবার বলছি, একটা স্থির থাকলে একটা পরিবর্তনশীল থাকলে সেটা শেষে প্রান্তিক উৎপাদন বিধি লিখবা, কেমন। আবার যদি 2টা পরিবর্তন হইতো, যেমন এখানে জমির পরিমাণে 1 2 3 4 হইতো, মানে জমির পরিমাণে পরিবর্তন হইতো, তাহলে সেগুলোকে আমরা বলতাম মাত্রাগত উৎপাদন বিধি বলতাম, কেমন। সেটা ক্রমবর্ধমান না ক্রমবর্ধমান নাকি স্থির সেটা পরে, ক্রমহ্রাসমান ক্রমবর্ধমান নাকি স্থির সেটা পরে আমরা বুঝবো। বাট আগে আমাদের বুঝতে হবে প্রান্তিক উৎপাদন বিধি নাকি মাত্রাগত উৎপাদন বিধি। মাত্রাগত উৎপাদন বিধি হবে তখনই যখন 2টো উপকরণ একই সাথে পরিবর্তন হবে, আর প্রান্তিক উৎপাদন বিধি তখনই হবে যখন একটা উপকরণ স্থির, একটা উপকরণ কি হবে, পরিবর্তনশীল হবে। বুঝতে পেরেছি? তো আমরা বলতে পারি যে এখানে আমরা যদি এখন এভাবে লিখি যে জমির পরিমাণ এখানে কি আছে, স্থির আছে যেহেতু, এবং শ্রম যেহেতু পরিবর্তনশীল আছে, তার মানে এটা হচ্ছে প্রান্তিক উৎপাদন বিধি হবে, স্বল্পকালীন উৎপাদন বিধি হবে। কারণ আমরা জানি স্বল্পকালের ক্ষেত্রে একটা উপকরণ থাকে স্থির, একটা উপকরণ থাকে পরিবর্তনশীল। আই হোপ তোমরা ক্লিয়ার হয়েছ যে প্রান্তিক উৎপাদন বিধি কখন হয়, মাত্রাগত উৎপাদন বিধি কখন হয়। এখন আসো, এরপর এখানে আমাদের মোট উৎপাদন দেওয়া আছে, এটা পরীক্ষা দেওয়া থাকবে। জমির পরিমাণ, শ্রম, মোট উৎপাদন, এটা পরীক্ষা দেওয়া থাকবে। আমাদের এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রান্তিক উৎপাদন বের করতে হবে। আমরা প্রান্তিক উৎপাদন কেমন বের করবো দেখো, মোট উৎপাদন দেওয়া আছে, যেমন একটা শ্রম, মোট উৎপাদন 10, তাহলে প্রান্তিক উৎপাদন বের করতে হলে একটার ক্ষেত্রে মাথায় রাখবা, প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে কি থাকবে, প্রথমটা ক্ষেত্রে যেটা মোট সেটাকে লিখবা প্রান্তিক লিখবা। তারপর তুমি দেখবা শ্রম 1 থেকে 2টা ব্যবহার করলে এই মোটের পরিবর্তন কত হচ্ছে। তাহলে তুমি দেখো 10 ছিল আগে, হয়েছে 18, তাহলে 18 থেকে 10 বিয়োগ করে দাও, 18 থেকে 10 বিয়োগ করলে আনসার হবে 8। আর তারপর দেখো 2 থেকে 3 জন শ্রমিক ব্যবহার করলে 18 থেকে 24 হয়, তাহলে 24 থেকে 18 বিয়োগ করে দাও, মোটের পরিবর্তনটা বের করবো, তাহলে প্রান্তিক বের হবে। ওই জায়গায় উপযোগ আমরা করছি না, উপযোগ ঠিক সেম, মোট উপযোগ, গড় উপযোগ, প্রান্তিক যেভাবে করছো এখানেও সেম, প্রান্তিক উপযোগ বের করতে হলে এই মোটের পরিবর্তনটুকু লিখবা।
তাহলে 24 থেকে 18 বিয়োগ করলে আনসার হবে 6, তারপর 28 থেকে 24 বিয়োগ করলে আনসার কত হবে 4 হবে। কেমন, এই যে প্রান্তিক উৎপাদন আমাদের হয়ে গেল। তাহলে প্রথমটার ক্ষেত্রে যেটাই মোট সেটাই প্রান্তিক লিখবা, তারপর 18 থেকে 10 বিয়োগ করলে হবে 8, 24 থেকে 18 বিয়োগ করলে হবে 6, 28 থেকে 24 বিয়োগ করলে হবে 4। তার মানে এই মোটের পরিবর্তন করে লিখলে প্রান্তিকটা বের হয়ে যাবে। আবার দেখো আমি যদি এইভাবে বলি যে তোমার এখানে প্রান্তিক উৎপাদন মনে করে দেওয়া আছে, মোট উৎপাদন দেওয়া নাই, তাহলে কেমনে করবা? প্রথমটার ক্ষেত্রে যেটাই প্রান্তিক সেটাকে লিখবা, মোট লিখবা, তারপর এই মোটের সাথে পরবর্তী প্রান্তিক যে যোগ করে দিবা তাহলে হবে 18, 18 সাথে 6 যোগ করে দিবা তাহলে হবে 18 সাথে 6 যোগ করলে হবে 24, 24 সাথে 4 যোগ করলে কত হবে 28 হবে। ঈদের পর আমার এক্সাম, কলেজে এক্সাম কম করে ফার্স্টটা প্রশ্ন আনসার করতে পারবো। শোন, দ্বিতীয় অধ্যায় থেকে যেটা আমরা পড়াইছি এবং প্রথম অধ্যায়, এই দুটো অধ্যায় থেকে মিনিমাম তোমার 4টা কোশ্চেন আসবে, এবং আজকে যা পড়াচ্ছি এটা সব 5টা কোশ্চেন তুমি অলরেডি পেয়ে যাবা। আজকে যা টপিক পড়াচ্ছি এখান থেকে তুমি এই চ্যাপ্টারের এই টপিক থেকে তুমি 5টা কোশ্চেন পেয়ে যাবা, মিনিমাম 5টা, 6টাও পাইতে পারো। আচ্ছা, তার আমরা কি বলছি যে মোট উৎপাদন এখানে আছে, প্রান্তিক উৎপাদন থাকলে মোট উৎপাদন কেমন বের করবা? এই প্রান্তিকটা মোট লিখবা, তারপর এই মোটের সাথে পরের প্রান্তিকটা যোগ করবে, তাহলে 18, 18 সাথে 6 যোগ করবা 24, 24 সাথে 4 যোগ করবে তাহলে কত হবে 28 হবে। বুঝতে পেরেছি? পারবো আমরা মোট থেকে প্রান্তিক, প্রান্তিক থাকলে মোট বের করতে পারবো? মোট থাকলে প্রান্তিক, প্রান্তিক থাকলে মোট বের করতে পারবো? সবাই একটু বলো তো, পারবে কিনা? ইনশাআল্লাহ। ওকে, এখন চলো আমরা একটু বেসিকটা দেখি। এখানে কি বলা হচ্ছে যে প্রান্তিক উৎপাদন যেটা আছে, এই প্রান্তিক উৎপাদনটা ক্রমান্বয়ে কি পাচ্ছে? দেখো, হ্রাস পাচ্ছে। এটা যদি ক্রমান্বয়ে হ্রাস পায় সেটাকে আমরা বলি ক্রমহ্রাসমান। তাহলে ক্রমহ্রাসমান কেন বলতেছি বুঝছো তো? প্রান্তিক উৎপাদন হ্রাস পাচ্ছে বিদায়। যদি বৃদ্ধি পাইতো তাহলে আমরা বলতাম ক্রমবর্ধমান, যদি স্থির থাকতো তাহলে আমরা বলতাম স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। এই প্রান্তিক উৎপাদন বিধিটা আসতেছে কোত্থেকে? একটা উপকরণ স্থির, এক উপকরণ পরিবর্তনশীল বিধায়। আর ক্রমহ্রাসমান করতে আসতেছে ওই যে প্রান্তিক উৎপাদনটা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে বিধায়। কেমন? সেখানে সংজ্ঞাটা এখানে আছে, উৎপাদন উপকরণ যে হারে বৃদ্ধি পায়, উৎপাদন যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়। তার মানে এখানে উৎপাদন উপকরণ আমি প্রতিবার এক এক করে বৃদ্ধি করতেছি, কিন্তু আমাদের প্রান্তিক উৎপাদনটা ক্রমান্বয়ে কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। অর্থাৎ উৎপাদন উপকরণ যে হারে বৃদ্ধি পাচ্ছে, উৎপাদন তার চেয়ে কম হারে বৃদ্ধি পাচ্ছে, তাকে আমরা বলি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। কেমন? এটা এখানে বলেছে যে অষ্টাদশ শতাব্দীতে ফরাসি অর্থনীতিবিদ টার্গো সর্বপ্রথম ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে ধারণা দেন। কি বলছে? অষ্টাদশ শতাব্দীর ফরাসি অর্থনীতিবিদ টার্গো সর্বপ্রথম, তাহলে আমাদের পরীক্ষায় যদি আসে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে সর্বপ্রথম ধারণা বা সর্বপ্রথম এটা সম্পর্কে ধারণা প্রদান করেন কে, বা এটার প্রবক্তাকে, তাহলে বলবো টার্গো। কেমন? সে কি বলো? অষ্টাদশ শতাব্দীতে ফরাসি অর্থনীতিবিদ ছিল। টার্গো সর্বপ্রথম ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে ধারণা দিয়ে থাকেন। আমরা এই সূচিটা কি পারবো সবাই? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সূচিটা কি পারবো? মোট থাকলে প্রান্তিক, প্রান্তিক থাকলে মোট বের করতে পারবো? একটু সবাই বলো তো, পারবে কিনা? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি শূন্য হতে পারে? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি শূন্য হতে পারে? এরকম কোনো কোশ্চেনে হয় না। এটা কেমন কোশ্চেন? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি শূন্য হতে পারে বলতে কি বোঝাচ্ছ? মানে উৎপাদন কি শূন্য হয়ে যেতে পারে? হ্যাঁ, হইতে পারে। প্রান্তিক উৎপাদন শূন্য হইতে পারে, কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কখনো শূন্য হতে পারে। এটা তো বিধি বলতেছো তুমি, তো এটা তো কখনো শূন্য হতে পারে না। বাট আমরা বলতে পারি প্রান্তিক উৎপাদনটা কি হইতে পারে? শূন্য হইতে পারে, ঋণাত্মক হইতে পারে প্রান্তিক উৎপাদনটা। চলো এখন আমরা চিত্র আঁকবো। সো চিত্রটা আমি এখানে উপরে দিয়ে করে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। আমরা এখানে এই জায়গায় উপরে করে আমি করে দিব, জাস্ট এখানে একটু মনে রাখবা। হ্যাঁ, হয়েছে, এখানে উপর করে দিচ্ছি আমি।
দেখো প্রথমে আমরা এখানে দুইটা চিত্র আঁকবো, একটা হচ্ছে মোট উৎপাদনের জন্য একটা চিত্র আঁকবো, আর একটা প্রান্তিক উৎপাদনের জন্য চিত্র আঁকবো। মোট উৎপাদনের জন্য চিত্র আঁকার জন্য আমাদেরকে দুটো অক্ষ নিতে হবে। আমরা দুটো অক্ষ নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ভূমি অক্ষ। ভূমি অক্ষে আমাদের হচ্ছে এই যে পরিমাণ যেগুলো আছে, মানে শ্রমিকের পরিমাণ জমির উপরে, সেটা আমরা লিখবো। সেখানে আমি এভাবে লিখছি যে জমি কমা শ্রম লিখলাম। কেমন? জমি কমা শ্রম। দেখো জমি এখানে আছে 1 1 1 1 করে, আর শ্রম আছে 1 2 3 4। তাহলে আমরা এখানে 4টা ঘর করব। আমি করতেছি, দেখো 1 সবগুলো সমান রাখবা, 2 3 4। প্রত্যেকটা ঘরের দূরত্ব সমান রাখতে হবে। কেমন? প্রথমটা যতটুকু নিচ্ছ পরটাও সেম পরিমাণ দূরত্ব তোমাকে মেনটেন করতে হবে। তাহলে এখানে লিখবো আমরা 1 1, মানে এই যে এই জমির পরিমাণ 1 এবং শ্রম হচ্ছে 1। যেটা আমরা এখানে জমি আগে লিখছি, তারপর শ্রম পরে লিখছি, তার মানে জমি এটা হচ্ছে শ্রম, তার মানে জমিও 1 শ্রমও 1। তারপরটা হবে 1 2, তার মানে জমি 1 কিন্তু শ্রম হচ্ছে 2, তার মানে 1 2। এরপরটা হচ্ছে 1 3, এরপরটা লিখবো 1 3। তারপরটা লিখবো 1 4, লিখবো 1 4 লিখবো। বুঝতে পেরেছি? তাহলে আমরা কি লিখছি 1 1 1 2 1 3 1 4। তুমি যদি চাও যে শুধু শ্রমটা লিখবা তাও করতে পারো, কোনো প্রবলেম নাই, বাট আমি দুটো একসাথে নিচ্ছি, শ্রম এবং জমি একসাথে নিচ্ছি। তার মানে এখানে পরেরটা হচ্ছে শ্রম আর সামনের একগুলো কি জমি। এরপর আসো মোট উৎপাদনের দিকে তাকাও। এখানে সর্বনিম্ন আছে 10, সর্বোচ্চ আছে 28। তাহলে আমাকে একটা নির্দিষ্ট অনুপাত আগাতে হবে। আমি যদি 28 পর্যন্ত কাভার করতে চাই, তাহলে মনে করো আমি এখানে 5 করে ধরতে পারি। 5 করে ধরলাম, হবে 5 10 15 20 25 30। তাহলে আমরা লিখলাম 5 5 10 15 20 25 30 আমরা ধরলাম। আর উপরের দিকে একটু লিখতে হবে, আমি নাম লিখতে ভুলে গেছি। মোট উৎপাদন এখানে লিখতে হবে, মোট উৎপাদন, যেটাকে আমরা বলি টিপি, টোটাল প্রোডাকশন আর কি। কেমন? সো দেখো এটা দেখার দরকার নেই, তুমি এটা দেখলে হবে। এই যে পরের এক যেটা আছে, এটা এই 1 এর সাথে 10 এর সম্পর্ক, তার মানে এই 1 এর সাথে 10, তো আমরা এই 1 এর সাথে 10 এর সম্পর্ক করব। প্রথমে দেওয়া হবে এখানে, তারপর 2 এর সাথে 18 এর সম্পর্ক, এই 2 এর সাথে পরে যে 2 দেখতে পাচ্ছ, এই 2 এর সাথে 18 এর সম্পর্ক। 18 মানে হচ্ছে এটা 20, 15, 18 মানে হচ্ছে এইটুক মনে করো। তারপর আসো 3 এর সাথে 24 এর সম্পর্ক, এই 3 এর সাথে হবে 24, 24 মানে হচ্ছে এখানে মনে করো 24। তারপর হচ্ছে 4 এর সাথে 28 এর সম্পর্ক, এই 4 এর সাথে পরের 4 এর সাথে 28 এর সম্পর্ক, 28 মানে হচ্ছে এখানে একটু। এখন আমরা এই বিন্দুগুলো যোগ করব। তুমি চাইলে 0 থেকে করতে পারো, যেহেতু আমরা জানি শ্রমিক যদি আমরা শ্রম আর জমি যদি 0 ইউজ করি তাহলে উৎপাদন কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। সো তুমি তাহলে 0 থেকে শুরু করবা, এভাবে করে যাবে আমাদের টিপি রেখাটা, টোটাল প্রোডাকশন রেখাটা উঠে এটা নিচের দিকে নামবে, সেটাকে বলে টিপি। টোটাল প্রোডাকশন প্রথম ঊর্ধ্বগামী হবে, তারপর নিম্নগামী হবে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে। তাহলে আমরা বলবো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি হচ্ছে এই বিধিটা, যেখানে উৎপাদন উপকরণ বৃদ্ধির ফলে উৎপাদনটা কি হবে? সে হারে বৃদ্ধি পাবে না, তার চেয়ে কম হারে বৃদ্ধি পাবে, যার কারণে আমাদের মোট উৎপাদনটা যদিও প্রথমে বাড়ে, বাট ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। কেমন? ক্রমান্বয়ে হ্রাস পেয়ে বৃদ্ধি পায়, যার কারণে প্রথম ঊর্ধ্বগামী হয়, তারপর আবার কি হয়? নিম্নগামী হয়। টিপি রেখাটা ওই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি করছি না, সেটার মতোই। সেখানে টিইউ বলছিলাম, টোটাল ইউটিলিটি, এখানে টিপি বলতেছি, টোটাল প্রোডাকশন বলতেছি, সেম একই ধরনের। তাহলে আমরা বলতে পারি এখানে হচ্ছে টিপি রেখাটা প্রথম ঊর্ধ্বগামী হবে, তারপর আবার কি হবে? নিম্নগামী হবে। চলো আমরা একসাথে প্রান্তিক উৎপাদন রেখাটা করে ফেলি। আমরা এই পাশে করতেছি প্রান্তিক উৎপাদন রেখাটা, এটা আমাদের মূল বিন্দু। সো এখান থেকে আমরা মূল বিন্দু, এখান থেকে আমরা এখানে জমি আর শ্রম দিলাম, জমি কমা শ্রম, আর উপরের দিকে আমাদের হচ্ছে প্রান্তিক উৎপাদন দিলাম, প্রান্তিক উৎপাদন। তাহলে দেখো জমি আর শ্রম এখানে এক করে আছে, জমি আর শ্রম 1 2 3 4। আমরা আগের মতো করে লিখতে পারি, এখানের মতো করে। সো লিখবো 1 1 1 2 1 3 1 4। কেমন? তাহলে 1 1 1 2 1 3, এটা একটু বড় করে নিতে হবে আর একটু, 1 4। মাথা রাখবা প্রত্যেকটা ঘরের দূরত্ব যেন সমান হয়। এরপর আসো উপরের দিকে প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদনের মধ্যে কি আছে? যে এখানে আমাদের সর্বনিম্ন আছে 10, সর্বোচ্চ আছে 10, সর্বনিম্ন 2 আছে, এবং আমরা 2 করে পার্থক্য দেখতে পাচ্ছি, বেশিরভাগ সময় 2 করে পরিবর্তন হয়েছে। আমরা এখানে 2 করে পার্থক্য নিতে পারি। তাহলে নিলাম 2 4 6 8 10 নিলাম। কেমন? মাথা রাখবা প্রত্যেকটা ঘর দূরত্ব সমান রাখবা। ভূমি অক্ষের সাথে ভূমি অক্ষগুলো সব দূরত্ব সমান রাখবা, লম্ব অক্ষের সাথে লম্ব অক্ষগুলো দূরত্ব সমান রাখবা। এটার সাথে ভূমি অক্ষের সাথে লম্ব অক্ষ মিলাতে হবে এমন কোনো কথা নাই।
তুমি ভূমিঅক্ষগুলো ভূমিঅক্ষের সাথে সমান রাখবা, লম্বগুলো লম্বকের সাথে সমান রাখবা। যদি এটার সাথে এটা মিলেও যায় কোনো সমস্যা নাই, এখানে যতটুকু নিচ্ছে উপর দিকে ততটুকু নিলেও কোনো সমস্যা নাই, বাট মিলাতে হবে এমন কথা নাই। বাট লম্বকের সাথে লম্বকগুলো মিল থাকতে হবে, দূরত্ব মেনটেন করতে হবে, সেম দূরত্ব। ভূমিঅক্ষের সাথে ভূমিঅক্ষের দূরত্ব সেম থাকতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 2, তারপর লিখতে পারি 4, 6 আর 10। আসো আমরা এখানে শ্রম 1 লিখলাম, 1-এর সাথে আমাদের হচ্ছে এখানে 10, তার মানে এই পরের 1-এর সাথে শ্রম যেহেতু বলছি পরের 1-এর সাথে 10-এর সম্পর্ক, তো 1-এর সাথে 10 হবে, প্রথম বিন্দু হবে এখানে। তারপর হচ্ছে 2-এর সাথে 8-এর সম্পর্ক, এই 2-এর সাথে হবে 8, 8 মানে হচ্ছে এখানে। তারপর হচ্ছে 3-এর সাথে 6-এর সম্পর্ক, এই 3-এর সাথে 6-এর সম্পর্ক। তারপর হচ্ছে 4-এর সাথে 4-এর সম্পর্ক, এই 4-এর সাথে 4-এর সম্পর্ক। এখন এই বিন্দুগুলো আমরা যোগ করব, এই বিন্দুগুলো আমরা যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এমপি মানে মার্জিনাল প্রোডাকশন রেখা। কেমন? সো দেখতে পাচ্ছি আমরা মার্জিনাল প্রোডাকশন রেখা ক্রমান্বয়ে কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন রেখাটা ক্রমান্বয়ে কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। আমরা কি বুঝতে পেরেছি? ভাইয়া চিত্র কি রাফ খাতায় নাকি খাতা লিখবো? ভাইয়া চিত্র কি খাতায় না রাফ খাতায় লিখবো? খাতা লিখবা, কেন রাফ খাতা লিখবা? পারবো আমরা সবাই? টিপি এবং এমপি করতে পারবো, মানে টোটাল পড়াশোনা মার্জিনাল পড়াশোনা রেখা অঙ্কন করতে পারবো? একটু বলো, জানাও পারবে কিনা, বা বোঝো না এমন থাকলে বলো। ব্যাখ্যা তো করতে পারবে তাই না? চিত্রে ভূমি অক্ষে এটা যদি করি, চিত্রে ভূমি অক্ষে জমি এবং শ্রম পরিমাণ লম্ব অক্ষে মোট উৎপাদন ধরে টিপি রেখা অঙ্কন করা হলো, যেখানে আমরা দেখতে পাই শ্রম 1 হলে তখন হচ্ছে টোটাল পড়াশোনা 10, শ্রম 2 হলে 18, 3 হলে এবং 4 হলে যথাক্রমে 24 এবং 28 হচ্ছে মোট উৎপাদন, এবং সেই প্রাপ্ত বিন্দুগুলো যোগ করলে আমরা টিপি পাই, এবং সেই টিপি রেখাটা প্রথমে ঊর্ধ্বগামী হয়, তারপর আবার কি হয়? নিম্নগামী হয়। অন্যদিকে প্রান্তিক উৎপাদনটা সেম করবা, ভূমি অক্ষে কি লিখছো, উল্লম্ব কি লিখছো, তারপর কোন বিন্দুর সাথে কোনটার জন্য কত কত বিন্দু লিখছো, এবং এই বিন্দুগুলো যোগ করলে এমপি পাচ্ছ। সেই এমপিটা বাম থেকে নাকি হয়? নিম্নগামী হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে। এইটুকু বলবা। স্যার জমির পরিমাণ না ধরে শুধু শ্রম ধরলে হবে? হ্যাঁ হবে, সমস্যা নাই, ধরতে পারবা, শুধু শ্রম ধরলে পারবা। এক্সামের সময় গ্রাফ না, তোমাদের গ্রাফ পেপার তো দিবে না এক্সামের সময়, সাদা খাতায় করতে হবে, গ্রাফ পেপার দিবে না। গ্রাফ পেপার দিবে না, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এটা করছি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, মোট উৎপাদন প্রান্তিক উৎপাদন রেখা। এটা সবাইকে এখানে ব্যাখ্যা দিচ্ছে যে মোট উৎপাদন রেখা কেমন হচ্ছে, প্রান্তিক উৎপাদন রেখা কেমন হচ্ছে সেটা। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। এর আগে একটু আমি বলি, অনেক ক্ষেত্রে যেখানে ব্যবহার হয় সেটা সম্পর্কে একটু পরে বলতেছি। এই দুটো টপিক একটু পরে বলাচ্ছি, আগে আমরা অন্য দুটো বিধি পারি কিনা দেখি। দেখো ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধিটার মধ্যে পার্থক্য কোথায়? শুধু এইটুকু পার্থক্য যে এখানে মোট উৎপাদন এটা দেওয়া থাকবে, প্রান্তিক উৎপাদন বের করতে হবে, অথবা প্রান্তিক উৎপাদন দেওয়া থাকবে, মোট উৎপাদন বের করতে হবে। যদি দেখো যে প্রান্তিক উৎপাদনটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং একটা উপকরণ স্থির আছে, একটা উপকরণ পরিবর্তন হচ্ছে, এই একটা উপকরণ স্থির একটা উপকরণ পরিবর্তন মানে হচ্ছে প্রান্তিক উৎপাদন বৃদ্ধি হবে। একটা উপকরণ যদি স্থির থাকে, একটা উপকরণ যদি পরিবর্তন হয়, সেটার নাম হচ্ছে প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। সেটা যদি ক্রমান্বয়ে বৃদ্ধি পায় তাহলে বলবো ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। ক্লিয়ার? আর চিত্রটি আঁকতে পারবে এখান থেকে, মোট উৎপাদন আর প্রান্তিক উৎপাদন রেখা আঁকতে পারবে। আচ্ছা তোমাদের কাজ দিচ্ছি, তোমরা একটা কাজ করো, তোমরা একটু করো, তোমরা এই ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধির এই সূচিটা একটু করবা, সূচি করে মোট থেকে প্রান্তিক, প্রান্তিক থেকে মোট বের করতে পারবে না দেখবা। মোট থেকে প্রান্তিক বের করতে হলে প্রথমে যেটা মোট আছে সেটা কি লিখবা? প্রান্তিক লিখবা, তারপর এই মোটের পরিবর্তনগুলো লিখবা। 22 থেকে 10 বের করলে হবে 12, 36 থেকে 22 বের করলে হবে 14, 52 থেকে 36 বের করলে হবে 16। আর প্রান্তিক থেকে মোট বের করতে হলে কি করবা? যেটা প্রান্তিক সেটা মোট লিখবা, তারপর এই মোটের সাথে পরের প্রান্তিকটা যোগ করবা, তাহলে হবে 24, 24 সাথে পরেরটা যোগ করবা, আর 36, 36 সাথে পরেরটা যোগ করবা, 16, 52। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে করে করবো। সূচিটা করো, সূচি করার পর মোট উৎপাদন আর প্রান্তিক উৎপাদন রেখা আঁকবা।
ঠিক আছে, মোট উৎপাদন প্রান্তিক উৎপাদন রেখা বা দুটো করো একটু। এটা মনে হয় প্রান্তিক উৎপাদন রেখা, এটা মোট উৎপাদন, উল্টা লিখছে, যাই হোক সমস্যা নাই, তুমি চাইলে এটা আগে এটা পরে লিখতে পারো। সো মোট উৎপাদনের প্রান্তিক উৎপাদন রেখাটা একটু অঙ্কন করবা সবাই, করো, করে আমাকে বলবা করা হয়েছে কিনা। ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি থেকে মোট উৎপাদনের প্রান্তিক উৎপাদন রেখাটা আঁকবা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, দুইটা ক্লাস হবে, হ্যাঁ ক্লাস হবে। দ্রুত অঙ্কন করো সবাই। টোটাল পড়াশোনা এবং মাঝের পড়াশোনা রেখা আঁকো, সূচিটা করবা আগে, সূচি করে তারপর রেখা আঁকবা। পেন্সিল দিয়ে করতে হবে, পেন্সিল স্কেল দিয়ে করবা। করে ফেলেছি, সবার কি করা শেষ?
বাকিরা করে নাই, সবাই একটু করে নাও। যদি এটা শেষ হয় আমরা এর পরটা একটু করব। এটা আমরা করলাম ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, চিত্রটা করলাম মোট উৎপাদন আর প্রান্তিক উৎপাদন রেখা। এরপর করবো আমরা স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধিটা। কেমন? এই যেটা হচ্ছে স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধির সূচি এবং চিত্র। এটা একটু করো সবাই, স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধির সূচি এবং চিত্র করো, সূচি এবং চিত্র একবার সবাই দ্রুত করো। স্থির বা সমানুপাতিক, যেখানে আমরা দেখবো প্রান্তিক উৎপাদনটা কি থাকবে, সবসময় স্থির থাকবে, পরিবর্তন হবে না, সেটাকে আমরা বলবো স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। কেন বলবো? কারণ হচ্ছে এখানে একটা উপকরণ স্থির, একটা উপকরণ কি আছে, পরিবর্তন আছে, তার মানে প্রান্তিক উৎপাদন বিধি হবে। ক্লিয়ার? সো আমরা এটা একটু করবো সবাই। এখানে মোট উৎপাদন আর প্রান্তিক উৎপাদন রেখা আঁকো, দ্রুত করো। মোট উৎপাদন আর প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করো। স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি হতে মোট উৎপাদন আর প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করবা। আপনি ওইটার মধ্যে আমি করছি, কিন্তু আমার গ্রুপে অ্যাড দেওয়া হয় নাই, তো রিকোয়েস্ট পাঠানোর পর গ্রুপে অ্যাড দেওয়া হয় নাই। আর তো বলতেছে আমার 24-এর জন্য পে করছি, কিন্তু কথা বলার পরে আপনার সাথে কথা বললে আমি তো পে করছি, কিন্তু এখনো তো অ্যাড দেওয়া হইতেছে না, বুঝতেছি না। হয়েছে? তোমাদের করা হয়েছে? জানাও করা হয়েছে কিনা। মোট উৎপাদন প্রান্তিক উৎপাদন রেখা আঁকবা। কেমন? ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা আশা করি তোমরা করতে পেরেছো। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা ওই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলছি, আসলে ওই বিধিটাই সবচেয়ে বেশি পরীক্ষা আসে, এবং ওইটা এই জন্য আসে কারণ হচ্ছে আমাদের জীবনের সাথে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা সবচেয়ে বেশি কার্যকর। কেন কার্যকর সেটা এখানে আছে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রয়োগ ক্ষেত্র, মানে এটা কেন আমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ হয় এবং হচ্ছে এই ক্ষেত্রগুলোতে প্রয়োগ হয় বিদায় এটা সবচেয়ে বেশি পরীক্ষা আসে এবং এটা সবচেয়ে বেশি কার্যকর বলা যায়। যে তুমি একটা জিনিস দেখবা যে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটা প্রযোজ্য হচ্ছে। যেমন ধরো প্রথমত হচ্ছে কৃষি ক্ষেত্রে, তুমি যদি কৃষি ক্ষেত্রে কোন একটা পণ্য উৎপাদন করো তাহলে দেখবা
তুমি যে হারে উৎপাদন উপকরণ নিয়োগ করবা, উৎপাদন কিন্তু তার চেয়ে কি হবে, তার চেয়ে কম হারে পরিবর্তন হবে। তুমি একটা জমিতে একজন শ্রমিক ব্যবহার করছো প্রথম বছর, যত উৎপাদন হয়েছে পরের বছর সেম শ্রমিক ব্যবহার করে বা একজন শ্রমিক অতিরিক্ত ব্যবহার করে উৎপাদনও কিন্তু সে হারে বৃদ্ধি পাবে না, উৎপাদন তার চেয়ে কম হারে বৃদ্ধি পাবে। সেটাই আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলছি, তাই না? তো এটা কৃষি ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য হয়, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। পরীক্ষা আসবে যে এটা কোন বিধি, মনে করো সূচি দিবে, সূচি দিয়ে বলবে এটা কোন বিধি, তাহলে তোমাকে বুঝতে হবে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সেটা, যেখানে প্রান্তিক উৎপাদনটা কি পাবে, হ্রাস পাবে। এবং বলবে এই বিধিটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, অথবা এই বিধিটা কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য, তাহলে বলবা সবচেয়ে বেশি প্রযোজ্য কৃষি ক্ষেত্রে, আর কোন কোন ক্ষেত্রে বললে এগুলো সবগুলো বলতে হবে। ওকে, সো কৃষি ক্ষেত্রে কেন প্রযোজ্য, কারণ কৃষি ক্ষেত্রে তেমন বেশি উন্নত প্রযুক্তি ব্যবহার হয় না, তো শ্রমিকরা কি হয়, একটু অদক্ষ হয়, যার কারণে তোমার কৃষিক্ষেত্রে উৎপাদন উপকরণ যে হারে নিয়োগ করা হয় উৎপাদন সে হারে বৃদ্ধি পায় না, তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়। বুঝতে পেরেছি? এরপর আসো, এটা করলাম 1 নম্বরে। 2 নম্বর হচ্ছে শিল্পক্ষেত্রে। শিল্পক্ষেত্রে যদিও প্রথম দিকে হয় না, শিল্পক্ষেত্রে শুরুর দিকে ক্রমহ্রাসমান হয় না, কিন্তু পরের দিকে গিয়ে ক্রমহ্রাসমান হয়ে ক্রমবর্ধমান হারে উৎপাদন, শুরুর দিকে ক্রমহ্রাসমান না হলেও পরে গিয়ে উৎপাদন ক্ষেত্রের পরের দিকে গিয়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি কার্যকর হয়। অর্থাৎ উৎপাদন উপকরণ তুমি যে হারে নিয়োগ করবা উৎপাদন তার চেয়ে কম হারে বৃদ্ধি পাবে উৎপাদনের শেষের দিকে গিয়ে। বাট শিল্পক্ষেত্রের শুরুর দিকে বর্ধমান হইতে পারে, কারণ শুরুর দিকে যন্ত্রপাতিগুলো, প্রযুক্তিগুলো নতুন থাকে, তো উৎপাদন উপকরণ যে হারে বৃদ্ধি পায় উৎপাদন তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পেতে পারে উৎপাদনের শুরুর দিকে। বাট পরবর্তী পর্যায়গুলোতে গিয়ে শিল্পক্ষেত্র ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি প্রযোজ্য হয়। মৎস্য ক্ষেত্রে তুমি যদি মাছ চাষ করো কোনো একটা পুকুরে, সেক্ষেত্রে দেখবে যে প্রথম বছর যেভাবে উৎপাদন হবে পরের বছর কিন্তু সে হারে উৎপাদন হবে না, তার চেয়ে কম উৎপাদন হবে, এরপর বছর আরো কমবে। অর্থাৎ ক্রমহ্রাসমান না, ক্রমবর্ধমান বা স্থির না থেকে উৎপাদনটা ক্রমান্বয়ে হ্রাস পাবে উৎপাদনটা। কেমন? এটাকে আমরা বলছি যে মৎস্য ক্ষেত্র ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি প্রযোজ্য হতে পারে। খনিজ ক্ষেত্রে তুমি যদি খনি থেকে পণ্য বা কোন একটা খনিজ দ্রব্য উত্তোলন করো, প্রথম দিকে যেভাবে উত্তোলন হবে খনি থেকে পণ্যগুলো, পরের দিকে কিন্তু তুমি উৎপাদন উপকরণ বেশি নিয়োগ করলেও সে হারে উৎপাদনটা বাড়বে না খনির ক্ষেত্র, কারণ তখন তোমার উৎপাদন প্রোডাকশন কস্টটা অনেক বেশি বেড়ে যাবে। মনে করো এইটা একটা খনি, এই খনি থেকে আমরা কি করবো, এই জিনিসগুলো আমরা কি করবো, উত্তোলন করবো। তাহলে খনির উপর থেকে যখন তুমি উত্তোলন করবা তখন অনেক বেশি বেশি পাবা, কিন্তু সে হারে খরচ হবে না, খরচ হবে কম। কিন্তু যত তুমি নিচে দিকে যাবে উৎপাদন পাবা কম, কিন্তু খরচ কি হবে, তার চেয়ে বেশি উত্তোলন বেশি হবে। অর্থাৎ উৎপাদন উপকরণ তুলনায় উৎপাদন খরচ বেশি পড়ে যাবে, মানে ক্রমান্বয়ে হ্রাস পাবে আর কি উৎপাদন খরচটা, উৎপাদন খরচটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে, বাট সেই অনুযায়ী কি হবে না, উৎপাদনটা বৃদ্ধি পাবে না। তো খনিজ ক্ষেত্রে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন প্রযোজ্য হতে দেখি, অর্থাৎ উৎপাদন উপকরণ যে হারে নিয়োগ হবে উৎপাদন তার চেয়ে কম হারে বৃদ্ধি পাবে। এবার বনজ ক্ষেত্র সেম। বনজ ক্ষেত্র তুমি দেখবা যে বন সম্পদের যে উৎপাদন বা গাছের বৃদ্ধি সেটা হচ্ছে প্রথম দিকে হয় দ্রুত বৃদ্ধি পায়, এরপর হচ্ছে একটা সময় গিয়ে সেটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। অর্থাৎ সেক্ষেত্রে সেম যে উৎপাদনের ক্ষেত্রে ইয়ার মতো কৃষির মতোই বনজ ক্ষেত্র সেম, যে উৎপাদন উপকরণ আমরা যে হারে নিয়ে করতেছি উৎপাদন তার চেয়ে কম হারে বৃদ্ধি পাবে বনজ ক্ষেত্র সেম। এগুলো আমাদের একটু মনে রাখতে হবে যে কোন কোন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি প্রযোজ্য হয়। এছাড়াও কিছু বিষয় আছে যে ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি ব্যতিক্রম হয়, অর্থাৎ ক্রমান্বয়ে প্রান্তিক উৎপাদনটা হ্রাস না পেয়ে বৃদ্ধি পেতে পারে বা স্থির হতে পারে, সেটাকে আমরা বলি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির ব্যতিক্রম। 1 নম্বর আসে উৎপাদনের উপকরণের প্রাথমিক পর্যায়ে। দেখো উৎপাদনের প্রাথমিক পর্যায়ে হচ্ছে উপকরণে বলছি, উৎপাদনের প্রাথমিক পর্যায়ে কি হচ্ছে, যে আমরা বলেছিলাম শিল্প ক্ষেত্রে উৎপাদনের শুরুর দিকে ক্রমহ্রাসমান হয়ে ক্রমবর্ধমান হয়। হ্যাঁ, কারণ উৎপাদনের শুরুর দিকে বা উৎপাদনের প্রাথমিক পর্যায়ে উপকরণগুলো নতুন থাকে, যার কারণে উৎপাদন উপকরণ যে হারে নিয়োগ হয় উৎপাদন তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয় শুরুর দিকে। এরপর সব প্রাকৃতিক কারণে। প্রাকৃতিক কারণে বলতে মনে করো যে এই বছর আমরা চাষ করেছি কোন একটা জমিতে, আমাদের প্রাকৃতিক অবস্থা প্রতিকূলে ছিল, বৃষ্টি হয় নাই ভালো মতো, কেমন, যার কারণে ফসল উৎপাদন কম হয়েছে। পরের বছর ভালো বৃষ্টিপাত হয়ে আছে, যার কারণে উৎপাদনটা ক্রমহ্রাসমান না হয় কি হতে পারে, ক্রমবর্ধমান হতে পারে। কেন হচ্ছে বলতো, শুধুমাত্র প্রাকৃতিক কারণে। তারপর আসো চাষ পদ্ধতির পরিবর্তন। মনে করো আমরা প্রথম বছর এই জমিটার মধ্যে আমরা প্রথম বছর নাঙ্গল দিয়ে চাষ করেছি, পরবর্তী বছরও নাঙ্গল দিয়ে চাষ করলে উৎপাদনটা হ্রাস পাইতো, কিন্তু পরবর্তী বছর আমরা মনে করি যে পাওয়ার টিলার মানে হচ্ছে ট্রাক্টর দিয়ে কি করছি, চাষ করছি। সো তুমি জানো যে নাঙ্গল হচ্ছে ট্রাক্টর দিয়ে চাষ করলে, পাওয়ার টিলার দিয়ে চাষ করলে উৎপাদনটা একটু বেশি হয়, কারণ ভালো করে চাষ করা যায় এখানে মাটিগুলো, তাই। সো চাষ পদ্ধতির পরিবর্তন হলে সেক্ষেত্রে কিন্তু ক্রমহ্রাসমান না হয় কি হইতে পারে, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বা স্থির প্রান্তিক উৎপাদন বৃদ্ধি হইতে পারে। এগুলো হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির ব্যতিক্রমগুলো আর কি। জমির আয়তনের পরিবর্তন। মনে করো আমরা যে এই জমির আয়তন কি করছিলাম, প্রথম বছরে চাষ করছি, পরের বছর দেখা গেল এই জমিটা কোনো কারণে আয়তন বেড়ে গেল। মনে করো যে নদী ভরাট হয়েছে
এরকম কোনো কারণে কি হয়েছে, এই জমিটা আয়তন বৃদ্ধি পাইছে, তাহলে আগের তুলনায় অবশ্যই কি পাবে, উৎপাদন বৃদ্ধি পাবে, মানে আগে যে হারে উৎপাদন হতো এখন তার চেয়ে বেশি হবে, কারণ জমির আয়তন বাড়ছে। অন্যান্য উপকরণের উৎপাদনের বলছে, উপকরণের হবে এটা, অন্যান্য উপকরণের লিখে নাও, এটা উপকরণের। উপকরণের মানে হচ্ছে, উপকরণের মানে হচ্ছে যেমন ধর প্রথম বছর আমরা হচ্ছে যে বীজটা আমরা ব্যবহার করেছি, পরবর্তী বছর মনে করেন তার চেয়ে ভালো কোনো একটা বীজ আমরা ব্যবহার করলাম, হাইব্রিড জাতের কোনো একটা বীজ ব্যবহার করলাম। অথবা প্রথম বছর আমরা যে উপকরণগুলো ব্যবহার করছি, মনে করেন যে আমরা যে সার ব্যবহার করেছি, পরবর্তী বছর আমরা তার চেয়ে ভালো মানে কোনো একটা সার ব্যবহার করলাম, তাহলে উৎপাদনটা ক্রমান্বয়ে হ্রাস না পেয়ে কি হতে পারে, ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে। মানে উপকরণের পরিবর্তন হলে হ্রাস না পেয়ে উৎপাদনটা কি হতে পারে, বৃদ্ধি হতে পারে। এরপর শ্রমের দক্ষতা, প্রথম বছর আমরা এই জমির মধ্যে মনে করো যে একজনকে আমরা দিলাম, তার নাম মনে করো যে আবুল, কেমন, সে চাষ করলো, সে ভালো না, সে দক্ষ না, সে চাষ করে 10 মণ ধান উৎপাদন করলো। পরবর্তী বছর আমরা বাবুলকে দিলাম চাষ করার জন্য, সে অনেক দক্ষ, তো উৎপাদনটা 10, তো এটা এর পরবর্তী বছর দেখা গেল এটা 10 না হয়ে কত হলো, 20 হলো, উৎপাদনটা বেশি হলো। কেন বৃদ্ধি হয়েছে, শুধুমাত্র শ্রমের দক্ষতার কারণে। অর্থাৎ শ্রম যদি প্রথম বছর যেটা শ্রম ব্যবহার করছে সেটা যদি দক্ষ কম হয়, পরের বছর যাকে ব্যবহার করলাম সে যদি দক্ষ বেশি হয়, তাহলে ক্রম হ্রাসমান না হয়ে উৎপাদনটা কি হতে পারে, ক্রম বর্ধমান হতে পারে। বুঝতে পারছো বিষয়টা? সো এইগুলো হচ্ছে, এই জিনিসগুলো মাথায় রাখবা যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ব্যতিক্রমগুলো কোথায় কোথায় হয় এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কোন কোন ক্ষেত্রে প্রয়োগ হয়। কারণ এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা সবচেয়ে বেশি পরীক্ষা আসবে, এই বিধিটা ভালো করে দেখবা, যেটা আমি চিত্র এঁকে দিচ্ছি এবং সূচিগুলো আমি বুঝাইছি ভালো মতো করে। তো এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা ভালো মতো দেখতে হবে, পরীক্ষা এটাই সবচেয়ে বেশি আসে, কেমন, এটার প্রয়োগ ক্ষেত্রগুলো এবং হচ্ছে এটা বিধির ব্যতিক্রমগুলো একটু ভালো করে দেখবা। আচ্ছা, তো আমরা আজকে এখানে শেষ করছি, আমরা আজকে স্বল্পকালীন উৎপাদন বিধিগুলো শেষ করেছি। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব হচ্ছে সম উৎপাদন, অর্থাৎ আমরা দীর্ঘকালীন উৎপাদন বিধি মানে মাত্রাগত উৎপাদন বিধিগুলো নিয়ে কথা বলবো। ওই যে ওইখানে আমি প্রথমে যাচ্ছি, বুঝবা তাহলে। এই দেখো, আমরা এখানে বলছিলাম উৎপাদন বিধি 2 ধরনের, স্বল্পকালীন উৎপাদন বিধি হয়, দীর্ঘকালীন উৎপাদন বিধি হয় 3 ধরনের, স্বল্পকালীন উৎপাদন বিধি 3 ধরনের। এই স্বল্পকালীন উৎপাদন বিধিগুলো আজকে আমরা শেষ করলাম। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব দীর্ঘকালীন উৎপাদন বিধিগুলো, ঠিক আছে? দীর্ঘকালে আমরা নেক্সট ক্লাসে আমরা দীর্ঘকালীন উৎপাদন বিধিগুলো আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আমরা নেক্সট ক্লাসে দীর্ঘকালীন উৎপাদন বিধি আলোচনা করব। আজকে এতটুকু শেষ করলাম। তোমরা না বুঝলে আবার একটু ভিডিও দেখবা পরবর্তীতে, তাহলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।